নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রথীন চক্রবর্তীকে তোপ দেখেছেন। তিনি বলেছেন হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে রথীন চক্রবর্তী। হাওড়ায় রথীন চক্রবর্তীকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ায় কোনো জঞ্জাল সাফাইয়ের বিভাগ নেই মন্তব্য করেছেন মমতা। হাওড়ায় সরু রাস্তার মধ্যে বাড়ি বানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিশানায় রথীন চক্রবর্তী। প্ল্যানে অনুমতি পেতে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। রথীন যখন চেয়ারম্যান ছিলেন হাওড়ার 12টা বাজিয়েছেন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথীন চক্রবর্তী হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে। হাওড়ায় কোনো রকম জঞ্জাল সাফাই করার জায়গা নেই, হাওড়ায় কোনো রকম জঞ্জাল সাফাই করার বিভাগ নেই। হাওড়ায় সরু রাস্তার মধ্যে বাড়ি বানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন রথীন চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর আমরা যোগাযোগ করেছিলাম রথীন চক্রবর্তীর সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। জগন্নাথ বলছি, কলকাতা টিভি থেকে। স্যার, একটুখানি এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যেভাবে আক্রমণ করলেন, যেভাবে বললেন, আপনার কি রিয়াকশন? আমি এটাকে কোনো গুরুত্বই দিতে চাই না, কারণ উনি সময় উল্টো কথা বলেন। উনি জানেন ভালো করে যে কোন বিষয়ে কোনটা কি সত্য কোনটা সত্য নয়, এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সব থেকে বেশি ভালো কাজ হয়েছিল 2013 থেকে 2018 সময়, এবং সারা পশ্চিমবঙ্গেই বর্তমানে 12টা বেজে গেছে, কোনো আইনের শাসন নেই। এই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য এবং বেশ কিছু নেতৃত্বের একাংশ, সবাইকে বলবো না, নেতৃত্বের একাংশ যারা খুব করাপ্টেড তাদেরকে ঢাকবার জন্য এইসব কথা বলছে। এটা খুব হাস্যকর মন্তব্য। আপনার সময় নাকি অনেক দুর্নীতি হয়েছে, অনেক বেনিয়ম হয়েছে, এটা কি আপনি মানছেন? এই তো বলে দিলাম, সমস্ত দিক থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এই মন্তব্য। অসংখ্য ধন্যবাদ। এবার আসছি পরবর্তী খবরের দিকে। শাসক বিরোধী সংঘাতের মধ্যে 18তম লোকসভার বিশেষ অধিবেশন শুরু। অধিবেশনের আগে মোদির ভাষণে ফিরল ইমার্জেন্সি। তোপ কংগ্রেসকে। 50 বছরের পুরনো ইমার্জেন্সি মনে করাচ্ছেন। গত 10 বছরের অঘোষিত জরুরি অবস্থা ভুলে গেলেন, পাল্টা খার্গে। অষ্টাদশ সংসদীয় অধিবেশন, মোদির শপথ, রাহুলের হাতে সংবিধান, নতুন সরকার, এক ঝাঁক নতুন মুখ, নতুন সংসদ ভবন। তবে শুরুর দিনেই বোঝা গেল লড়াই এবার প্রায় সমানে সমানে। তবে নতুন নয় প্রধানমন্ত্রীর মুখ। তৃতীয়বারের জন্যও সংসদে নরেন্দ্র দামোদর দাস মোদি। অধিবেশনের প্রথম দিনে মোদি কি বার্তা দেন নজর ছিল প্রত্যেকের। কি বার্তা প্রধানমন্ত্রীর? নতুন কোনো বিষয় নয়, মোদির ভাষণে এলো 50 বছর আগের দেশের জরুরি অবস্থা। শুরুতেই নিশানা কংগ্রেসকে। 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। একই সঙ্গে সংসদের ভেতরে বিরোধীদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। অষ্টাদশ সংসদীয় অধিবেশনের দিনই উত্তাপের আঁচ দিল্লির সংসদে। প্রোটেম স্পিকারের শপথকে কেন্দ্র করে সরগরম সংসদ চত্বর। সংবিধানের মর্যাদা, পবিত্রতা রক্ষা, নেটের মতো সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের শরিকরা। হাতে হাতে সংবিধান, সংসদের বাইরে ধর্নায় বসেন তারা। We are protesting because the provisions of the constitution have been violated. Constitution have been violated by Narendra Modi government. The way the pro-tem speaker has been appointed is a clear violation of the constitutional provision and clear violation of the earlier precedences. There are some other neat issues. These are all the issues are there. They are violating the constitution. Even the things what have been cropped up. The present minister, education minister, was earlier education minister. He should take the responsibility and resign from the post itself. हमारे मांग है कि देश का संविधान को रक्षा करना। यूनिफॉर्म सिविल कोड चले आएंगे। कभी सेकुलरिज्म संविधान में रहे कि ना रहे हम लोग नहीं पता है। हमारे भारत बांग्लादेश में एग्रीमेंट होते हैं, वो
पश्चिम बंगाल की सरकार को बुलाते नहीं, एक तरफा सब कुछ कर लेते हैं। तो हम लोग चाहते हैं कि देश का संविधान की भीत मजबूती से रहे। इंडियन कॉन्स्टिट्यूशन बहुत कष्ट में ये हम लोग अर्जित किया, इसको रक्षा करना ये अष्टादश लोकसभा का पहले दिन से हम लोग सरकार को एक दिशा दिखाने के लिए आज ये कर्मसूची में भाग लिया। সংবিধানকে হাতিয়ার করে মোদির মুখে কংগ্রেস শাসনের জরুরি অবস্থা, পাল্টা কংগ্রেসের মুখে মোদি জমানার অলিখিত ইমার্জেন্সির কথা। इमरजेंसी के 50 साल हो रहे बोले तो तुम इमरजेंसी से विदाउट डिक्लेयरिंग इमरजेंसी यू आर डूइंग इट। সংসদে এবার শক্ত বিরোধী পক্ষ, যে কোনো বিল পাশ করাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিজেপি শাসিত এনডিএ শিবিরকে। তা জেনেই কি মোদির মুখে সহমতের কথা, নাকি শরিক নির্ভরতার কারণেই সর্বসম্মতির কথা মনে এলো প্রধানমন্ত্রীর? প্রশ্ন রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। জানুয়ারিতে বাংলায় আক্রান্ত ইডি, জুনে বিহারে আক্রান্ত সিবিআই। নিট নেট প্রশ্নফাঁসের তদন্তে গিয়ে বিহারে সিবিআই আধিকারিকদের উপর হামলা, হুমকি, গাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। বিজেপি শাসিত রাজ্যেই আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি, কোথায় নিরাপত্তা? এবার কোন পদক্ষেপ করবে বিজেপির? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। নিট নেট প্রশ্নপত্র ফাঁস ঘিরে উত্তাল গোটা দেশ। দোষারোপ পাল্টা দোষারোপে সরগরম জাতীয় রাজনীতি, ক্ষোভে ফুঁসছেন পড়ুয়ারা। নিট, পিজি, সিএসআইআর, ইউজিসি নেট স্থগিত হয়েছে। অন্যদিকে পরীক্ষা নেওয়ার পর বাতিল করা হয়েছে ইউজিসি নেট। এই আবহে সিবিআইয়ের হাতে নেট ও নিটের তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রশ্নফাঁস চক্রের নেপথ্যে কারা, তদন্ত করতে গুজরাটের গোধরা এবং বিহারের পাটনায় পৌঁছেছে সিবিআই। এই দুই রাজ্যই বিজেপি শাসিত। প্রশ্ন ফাঁসের তদন্তে পৌঁছে বিহারে আক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আবারও প্রশ্ন উঠল কেন্দ্রীয় এজেন্সির নিরাপত্তা নিয়ে। রবিবার তদন্তের কাজে পাটনার নওদাওয়া জেলার রাজৌলি এলাকায় গেলে হামলার মুখে পড়েন সিবিআই আধিকারিকরা। তাদের ঘেরাও করে হুমকি দিতে দেখা যায় গ্রামবাসীদের। ভাঙচুর করা হয় সিবিআই আধিকারিকদের গাড়ি। ভাইরাল হয় মারধরের ভিডিও। 5 জানুয়ারি 2024 একই ঘটনার সাক্ষী থেকেছিল সন্দেশখালীর আকুঞ্জিপাড়া। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। বিজেপির লাগাতার আক্রমণের মুখে পড়েছে শাসক দল তৃণমূল। এর 5 মাস পর একই ঘটনার পুনরাবৃত্তি প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলো। বিজেপি শাসিত রাজ্যেই কেন্দ্রীয় এজেন্সির সুরক্ষা কোথায়? এবার কি তবে বিহারে পৌঁছবে জাতীয় মানবাধিকার কমিশন? সিবিআই আধিকারিকদের আক্রান্ত হওয়ার দায় নেবে বিজেপি? হামলার ঘটনার জল গড়াবে আদালতে? বিজেপিকে এজেন্সি তো বিরোধীদের। মানুষ এর উত্তর তো মোদিকে দিতে হবে। যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে রাজনীতিকরণ করলে, রাজনৈতিক ময়দানে নামিয়ে দিলে তাদের ওই রাজনৈতিক যে কার্যকলাপ সেগুলোকে ফেস করতে হবে, সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে। তারা তো আর এখন নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থা নেই, এরা বিজেপির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে। তদন্তকারী সংস্থারা অসহায়, তদন্তকারী সংস্থাদের আজকে মানে তারা হাত পা বাঁধা অবস্থায় হয়ে যাচ্ছে। তাদের খোলা ছুটতে পারছে না, রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারছে না, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। এটা কি নিদর্শন? এটা কোন নিদর্শন? পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে। সঠিক জায়গায় গেছিল, সঠিক এভিডেন্স কালেক্ট করা হয়েছে, কালেক্ট করার পরেই তাদেরকে আক্রমণ করা হচ্ছে। 200 জন কখনো অপরিকল্পিতভাবে আক্রমণ করতে? মোদি জমানায় বিহারে জঙ্গল রাজ চলছে। এক স্যান্ডেলে কেন্দ্রকে খোঁচা আরজেডি নেতার তেজস্বী যাদবের। বিজেপি হোক বা অন্য দল, তদন্ত করাই এজেন্সির লক্ষ্য। বিরোধীদের চাপের মুখে পড়েও এককাট্টা বিজেপি। যারা দুর্নীতি করেছে তাদের খুঁজে বের করার জন্য সে বিজেপি সরকার আর এজিপি সরকার ওটা দেখেনি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার দেখেছে দুর্নীতি যেখানে, সে বিজেপি সরকারের কোন এলাকাতে হোক কি অন্য জায়গাতে হোক, দুর্নীতিবাজকে খুঁজে বের করো। এই সাহস মমতা ব্যানার্জি দেখাতে পেরেছে। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনায় গ্রেফতার হন তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবার বিহারে সিবিআই আক্রান্ত হওয়ার ঘটনায় কি পদক্ষেপ করবে বিজেপি? ধরা পড়বে মাথারা? নজর সেদিকেই। কলকাতা টিভি।
আর এবার যে খবরের দিকে নজর রাখছি, টেকনোসিটি থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত। বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডলের উপর হামলার প্রতিবাদে টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কাউকে। টেকনোসিটি থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডলের উপর হামলার প্রতিবাদ। এই নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সাকিল। টেকনোসিটি থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, ঠিক কি জানানো হচ্ছে? পুলিশের তরফে কি জানানো হয়েছে? পুলিশ কি জমায়েত তুলে দেওয়ার চেষ্টা করেছিল বা কিছু হয়েছে? সাকিল, শোনা যাচ্ছে? হ্যাঁ, পাচ্ছি। টেকনোসিটি থানার সামনে বিজেপি কর্মীদের জমায়েত, পুলিশের তরফে কি এই জমায়েত তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা কি জানানো হচ্ছে তাদের তরফে? দেখো, গতকাল রবিবার সন্ধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বিজেপি নেতা বিশ্বজিৎ মণ্ডল ওরফে টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল। এরপরই টেকনোসিটি থানায় অভিযোগ জানানোর পরে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। এমনি টুম্পা কয়ালের যেটি অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই অভিযোগ তুলে টেকনোসিটি থানার সামনে উপস্থিত হয় বিজেপির নেতৃত্ব। রীতিমতোই হুঁশিয়ারি দেয় পুলিশ প্রশাসনকে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে, এমনই জানান প্রতিবাদী কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল এবং বিজেপির নেতৃত্ব। এরপরই বিজেপির তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় টেকনোসিটি থানায় এবং ডেপুটেশন দিয়ে তারা বেরিয়ে যায়। ধন্যবাদ তোমায় শাকিল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। সেরা দশে এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। গিয়েছিলেন পূর্ণ লাভের আশায় হজ করতে। মক্কায় তীব্র গরমে প্রাণ গেল ১৩০০রও বেশি পুণ্যার্থীর, তার মধ্যে অন্তত পক্ষে ১০০ জন ভারতীয়। তীব্র তাপপ্রবাহের মধ্যে থিকথিকে ভিড়, তার ফলেই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পবিত্র ভূমি মক্কা। গত বছর মক্কায় তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস, মৃত্যু হয়েছিল প্রায় ২৪০ জনের। এবার তাপমাত্রা ৫২ ডিগ্রির কাছাকাছি। পূর্ণ লাভের আশায় হজে গিয়ে এবারে প্রাণ হারালেন ১৩০০রও বেশি পুণ্যার্থী। তার মধ্যে বেআইনিভাবে তীর্থস্থানে এসে ধর্মীয় আচার পালন করতে গিয়ে ৮৩% পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব প্রশাসন। কারণ প্রবল রোদের মধ্যেই হেঁটে তীর্থস্থান যেতে হয়েছিল তাদের। রবিবার সৌদি আরবেরও স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় মোট ১৩০১ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে। তার মধ্যে ৮৩%ই বেআইনিভাবে এসেছিলেন হজ করতে। যেহেতু পর্যাপ্ত কাগজপত্র ছিল না, তাই হোটেল বা অন্যত্র বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি এই হজ যাত্রীরা। প্রবল গরমের মধ্যে হেঁটে ধর্মীয় আচার পালন করতে গিয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারা। মৃতের তালিকায় শতাধিক ভারতীয়, মৃত্যু হয়েছে ৬৬০ জন মিশরীয়র। প্রতি বছর মক্কা মদিনা দর্শনে ভিড় জমান পুণ্যার্থীরা। আমজনতা থেকে শুরু করে তারকা হজযাত্রায় সামিল হন অনেকেই। কিন্তু চলতি বছরে বারবার খবরে এসেছে হজ করতে গিয়ে মৃত্যুর ঘটনা। চলতি বছর ভারত থেকে সৌদি আরবে হজযাত্রায় গিয়েছিলেন মোট ১,৭৫,০০০ পুণ্যার্থী। প্রচণ্ড দাবদাহ, তার মধ্যে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। কলকাতা টিভি। হিন্দু সেজে ঘুরছিল বাংলাদেশি মুসলিম, মাদ্রাসা যোগে বিস্ফোরক অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ, হিন্দু নাম ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশি মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে সুরাটের পুলিশ। গুজরাতের সুরত পুলিশের হাতে ধরা পড়েছে এক বাংলাদেশি মুসলিম যুবক। গুজরাতের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এক স্যান্ডেলে প্রথম বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গের মাদ্রাসার যোগ তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। পুলিশ তার কাছ থেকে একটি স্কুল লিভিং সার্টিফিকেট পেয়েছে। সেখানে লেখা তিনি পড়াশোনা করতেন নন্দীগ্রামের দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসাতে। নাম শুভ দাস, বাড়ি নদিয়ার চাকদায়। ২০০৬-৭ শিক্ষাবর্ষে নদিয়া থেকে ট্রান্সফার নিয়ে তিনি ভর্তি হন নন্দীগ্রামের দাউদপুরের ওই হাই মাদ্রাসায়। ২০১০-এর ২রা মে ওই মাদ্রাসা থেকে তিনি স্কুল লিভিং সার্টিফিকেট নেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে তোপ দেখেছেন। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার ৫,৫৩০ কোটি টাকা ব্যয় করছে মাদ্রাসা খাতে। এই মাদ্রাসাগুলি ব্যবহার হচ্ছে বাংলাদেশি মুসলিমদের হিন্দু বানাতে। এই রাজ্যে মাদ্রাসা শিক্ষা খাতে রাজ্য সরকারের বিপুল বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।
এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তার অভিযোগ, মুসলিমদের প্রকৃত উন্নয়নের বদলে তোষণ করছে মমতা সরকার। তবে গুমগড় হাই মাদ্রাসার তৎকালীন প্রধান শিক্ষকের দাবি, তিনি ওই সার্টিফিকেট দেননি। তার সন্দেহের তীরে তৎকালীন সহকর্মী ক্লার্ক নুরুল ইসলাম। এই সম্পর্কে আমি একদম আমার তথ্য অজানা। আর ওই শুভ দাস বলে আমি কোনো ছাত্রকে চিনিনি, জানিনি। আর যে সার্টিফিকেটটা যেটা সংবাদ মাধ্যম দিয়ে আমি যেটা দেখলাম, ছবিটা দেখলাম, এই লেখা আমার নয়, আর সাইনটাও আমার নয়। তৃণমূলের নিশানায় বামফ্রন্ট। তাদের দাবি, 2010 সালে রাজ্যে তারা ছিল শাসক দল। এই সব দুর্নীতির মাথা তারাই। এই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বাংলাদেশিদের সঙ্গে সিপিএমের সখ্যতা সর্বজন বিদিত। তার কারণ, বাংলাদেশি ভুয়ো ভোটাররা সীমানা পেরিয়ে এই বাংলাতে এসে সিপিএমের পক্ষ নিয়ে ভোটটা করত। গুমগড় হাই মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক ছিলেন, তাকে তদন্তের মধ্যে নিয়ে এসে তদন্ত করা হোক। সিপিএম অবশ্য সব দায় তাদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে তৎপর। জেলার সিপিএম নেতা নিরঞ্জন সিহির দাবি, তৎকালীন প্রধান শিক্ষকই দায়ী। যখন নন্দীগ্রামে সে হাই মাদ্রাসায় পড়তে আসে, তখন নন্দীগ্রাম হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টা সাপ্রেস করে ওকে ভর্তি করেছে। এর জন্য দায়ী হবে ওই হাই মাদ্রাসার যিনি হেডমাস্টার মশাই। ভোট রাজনীতিতে এদের ব্যবহার করা হয় বলে শাসক দলকে নিশানা বিজেপির। এখানে শিক্ষামন্ত্রী থেকে পুরো দপ্তরটাই জেলে আছে। এখানে এই যে মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এনে মমতা ব্যানার্জির এই যে ভোট করার যে ভোট মেশিনারি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। তার প্রমাণ আমরা পেলাম। নিশ্চয়ই কোনো তৃণমূল নেতার রেকমেন্ডেশনে উনি হচ্ছে এখান থেকে সার্টিফিকেটটা পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ ছোট জগন্নাথ। লোকসভা ভোটের আগে বঙ্গে কম হুম্বিতম্বি করেনি বিজেপি। 30 থেকে 35 আসনের স্বপ্নও দেখেছিলেন শুভেন্দু সুকান্ত। সব মাটি করে দিয়েছে মমতার উন্নয়ন। বিজেপি কমে 18 থেকে 12। সব শক্তি কাজে লাগিয়েও তৃণমূলকে দমাতে না পেরে বাম আমলের ইস্যু নিয়ে বাজার গরম করতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। নন্দীগ্রাম থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সিঙ্গুরের পর মালদা, সমবায় ভোটে ধূলিসাৎ বাম। মালদার চণ্ডীপুরে সমবায় ভোটে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের জোট প্রার্থীর। লোকসভা ভোটে জোট না হলেও মালদায় সমবায় সমিতির ভোটে জোট বেঁধে লড়ল কংগ্রেস ও তৃণমূল। সব আসনেই জয়ী জোট প্রার্থীরা। মালদায় সমবায় সমিতি নির্বাচনে উলটপুরাণ। কংগ্রেস ও তৃণমূল জোট বেঁধে হারালো সিপিএমকে। মালদার মানিকচকে সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে কংগ্রেসের হাত ধরে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। আদালতের নির্দেশে প্রায় 30 বছর পর ভোট হলো এই সমবায় সমিতিতে। 6 আসনের 4টিতে লড়ে তৃণমূল কংগ্রেস লড়াই করে 2টি আসনে। এই জোটের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়িয়েছেন এবং আমরা এখানে কংগ্রেস ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল। আমরা সবাই তার মাধ্যমে হয়েছে। কংগ্রেসের হাত ধরতে হলো না, না কংগ্রেসের হাত ধরার ব্যাপার নেই। আমরা 4টা ক্যান্ডিডেট দিচ্ছি, ওরা 2টো ক্যান্ডিডেট। যেটা পার্টির ব্যাপার নেই, এটা তো পার্টির বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল এসব পার্টির ব্যাপার নেই। তবে আমরা সাপোর্ট করেছি যাদেরকে, ওরাও পক্ষান্তরে সাপোর্ট করেছে হয়তো বাইরে থেকে। এটা পার্টির ব্যাপার নেই, দলের ব্যাপার নেই। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হলেও এই সমবায় সমিতির নির্বাচনে একাই লড়াই করে সিপিএম। সমিতি হারালেও এককভাবে 35% ভোট পাওয়াকে নিজেদের সাফল্য বলে দাবি করেছে সিপিএম। সাধারণ মানুষ এখানকার বলছে যে কংগ্রেস এবং তৃণমূল মিলে যুক্ত হয়ে ভোটে লড়েছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনের প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে। বিধানসভা হোক বা লোকসভা, বামেরা কার্যত সাইনবোর্ড। সবেদন নীলমণির মতো যে সমবায়গুলি বামেদের হাতে ছিল সেগুলোও হাতছাড়া। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। ফের বিস্ফোরক কাজল শেখ। যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে ব্যবসা করুন, পার্টি করার দরকার নেই, সামনের সারিতে আসার দরকার নেই। মন্তব্য বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের। ধারণা রাজনৈতিক মহলের। যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে সে
করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইডে সে দরকার নাই, 500 টাকা 1000 টাকা দিয়ে কেউ ছেলেকে বুঝে সে হয়তো ভাবছে আমি হোমো হয়ে গেছি। আমি আবার বলি, আমার দেশে অনেক ঘাটের জল কিন্তু আছে, অনেক লড়াই, অত্যাচার, অন্যায়, অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে, আমি মাথা নত করিনি। বীরভূমের নানুর বিধানসভার বাঁশপাড়া দলীয় কার্যালয়ে দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনকি বিগত দিনে যারা অঞ্চল পরিচালনা করেছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল বলে বিস্ফোরক কাজল শেখ। দলে থেকে গ্রুপবাজি নয় বলে কড়া বার্তা দিলেন কাজল শেখ। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের। যতবার ডাকবে, যতবার আসবো, ততবার তোমাদের সাথ দেবো, কিন্তু অন্যায় করলে আবার বলছি আমি কিন্তু বরদাস্ত করব না, করব না, করব না। হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। বিগত দিনে এই অঞ্চলে যারা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে অঞ্চলের মানুষের একটা ক্ষোভ ছিল। প্রবীণ নবীনের সংমিশ্রণ তারা ঘটাতে পারেনি। মাত্র কয়েকদিনের মধ্যে এসে অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষগুলোকে এক জায়গায় করেছে। কাজল শেখের বক্তব্যকে কটাক্ষ বিজেপির। দুটো গোষ্ঠী সবসময় আমরা দেখে যাচ্ছে, একটা হচ্ছে তৃণমূলের মধ্যে কৃষ্ণ গোষ্ঠী, একটা হচ্ছে কাজল গোষ্ঠী। যখন কৃষ্ণদা ছিলেন সমমহিমে তখন কাজলের কোনো পাত্তা পায়নি। এখন কৃষ্ণদা জেলে আছে, এখন কাজল তার জায়গায় নিয়েছে এবং বাকি এবং নিজেই প্রকাশ করছে যে ওরা দুর্নীতিগ্রস্ত। অর্থাৎ আমরা বিজেপি যারা বলেছিলাম যে তৃণমূল সবসময় দুর্নীতিগ্রস্ত, আজকে নিজেরাই স্বীকার করছে। এদের গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে ভালো হচ্ছে কে কত কোন জায়গা থেকে কত টাকা তুলবে সেটা। প্রসঙ্গত বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর। অনুব্রতহীন বীরভূমে সংগঠনকে মজবুত করতে সম্প্রতি 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের 2টি লোকসভা আসনে তৃণমূল জয় পেলেও গোষ্ঠী কোন্দল কি কমছে, উঠছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।